নমস্কার, আমার শব্দকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ একটি একক পাঠ করে শোনানোর চেষ্টা করছি। টান, কলমে শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, একক অভিনয় আমি নন্দিতা চ্যাটার্জি। টান। তখন করোনা ভাইরাসের প্রকোপে সারাটা দেশ যেন তছনছ হয়ে আছে। আমি বর্ধমান মেডিকেল কলেজে পোস্টেড। নিয়ম হয়েছিল লম্বা ডিউটির শেষ হলেও নিজের বাড়ি না ফিরে সব ডাক্তারদেরই নির্দিষ্ট করে দেওয়া কাছেরই কোনো হোটেলে থাকতে হবে। কারণটা পরিবারের সদস্যদের সংক্রামিত হবার ভয়। ডিউটি শেষ হতে নিজের গাড়িটা চালিয়েই ফিরছিলাম। তখন বেশ রাত, প্রায় মাঝপথ। একই রাত, তাই লকডাউন, রাস্তা সম্পূর্ণ শুনশান। হঠাৎই দেখি ডাক্তারদের জীবাণুরোধক বিশেষ পোশাক পরেই একজন আমার গাড়িটাকে হাত দেখাচ্ছে। সামনের চিহ্নটা দেখে নিশ্চয়ই বুঝেছে যে ডাক্তারের গাড়ি, কিন্তু অবাক হলাম ওর ওই পোশাক দেখে। এ পোশাক তো হসপিটালেই ছেড়ে আসার কথা। গাড়িটা থামিয়ে বুঝলাম একজন মেয়ে। বুকের পরিচয়পত্রে ডাক্তার কথাটাও লেখা। যে জায়গাটায় যেতে চাইছে সেটাও আমার যাবার পথেই পড়বে। উঠে পেছনের সিটে বসার পর আমি গাড়ির আয়না দিয়ে দেখে একটু অবাকই হলাম। ও যেটা পরে আছে সেটা ঠিক এখনকার উন্নত পিপিই পোশাক নয়। মুখেও নেহাতি একটা সাধারণ মাস্ক। এ সবই ব্যবহার হতো কিছুদিন আগে, যখন ঠিকঠাক জিনিসগুলো এসেই পৌঁছয়নি। এগুলোই সংক্রামিত হওয়ার সম্ভাবনাও ছিল অনেক বেশি। প্রশ্নটা করতে বলল, যা পাওয়া যায় তাই দিয়েই তো কাজটা চালাতে হয়। জনস্বাস্থ্যের ব্যাপার। একজন ডাক্তার হিসেবে নিজের সম্পূর্ণ সুরক্ষার কথা ভাবার আগে হাজার হাজার রোগীর জীবন রক্ষাটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আমি সমর্থনই করলাম, কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ বলল, একটা আবেদন করব, রাখবেন? আমার মা করোনাতেই মারা গেছেন। বাবা একদমই একা, বেশ বয়স হয়েছে। কাজের লোকেরাও তো কেউই আসছে না। কদিন যাবত ওনার বেশ জ্বর, সর্দি, কাশি, গলার ব্যথাও রয়েছে। একা একা বিছানাতেই পড়ে আছেন। একবারটি আসবেন আমাদের বাড়িতে, একটু দেখে নেবেন ওনাকে। তেমন বুঝলে না হয় কোনো হসপিটাল। কিছু দূর যাবার পর বড় রাস্তাটা ছেড়ে মেয়েটির কথা মতো একটা সরু রাস্তায় ঢুকলাম। একটু যেতে মেয়েটি বাড়িটা দেখিয়ে দিল। ও নামার পর আমি গাড়িটা জায়গা খুঁজে পার্ক করে বাড়িটায় ঢুকলাম। একজন বৃদ্ধ শুয়ে আছেন বিছানায়, বেশ দুর্বল। বসে কিছুক্ষণ পরীক্ষা করে দেখলাম না, জ্বরটা নেই। বললেন গলার ব্যথা আর কাশিটাও কমেছে। বুকে সর্দি বসে থাকারও কোনো চিহ্ন নেই। বুঝলাম সাধারণ ঠান্ডা লাগা, তেমন সিরিয়াস কিছু নয়। আমার কাছে পেয়ে কি যে উৎসাহিত, উত্তেজিত! কিছুই তেমন খাওয়া হয়নি শুনে আমি নিজেই খানিক দুধ আর বিস্কুট দিলাম ওনাকে ফ্রিজ থেকে। বহু গল্প করছিলেন, ওনার স্ত্রীর কথা, এক মেয়ের কথা। বাড়ি থেকে অ্যাম্বুলেন্স এসে নিয়ে গিয়েছিল দুজনকেই। সেই শেষ। মারা যাবার খবরটুকুই শুধু এসেছিল টেলিফোনে। শরীর খারাপই লাগছিল। এমন কত পরিবারে যে সম্পূর্ণ নিঃস্ব, নিঃশেষ হয়ে গেছে এই এক মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়ে। হঠাৎই ওনার এক প্রশ্নে খুব বিস্মিত হলাম। আমার মতন একজন অপরিচিত ডাক্তার ওনার অসুস্থতার খবর পেয়ে বাড়ি চিনে এখানে এলাম কি করে? উত্তরে আমি ওনার মেয়ের কথা বললাম। এসে পর্যন্ত মেয়েটিকে দেখতে না পেয়ে ধরেই নিয়েছি নিশ্চয়ই পোশাক বদলাতেই গেছে। বৃদ্ধ আমার উত্তর শোনার পর একদম চুপ। দেখলাম দু চোখ ভর্তি জল। সারাদিনের অজস্র রোগী আর ওয়াটে ওয়াটে ঘোরার ক্লান্তি। বললাম, আজ উঠি, পারলে কাল বা পরশু এসে না হয় আবার খবর নিয়ে যাব। উনি
নীরবে সম্মতি দিলেন। উঠে বেরিয়ে আসছি, দেখি ওষুধপত্রের সাথেই রাখা একটা ছবি, একজন বৃদ্ধা মহিলা আর একটি মেয়ের। বললাম, ইনি কি আপনার স্ত্রী? বৃদ্ধ মাথা নাড়লেন। হ্যাঁ। আর আর ওইটি ওইটি আমার একমাত্র ডাক্তার মেয়ে। করোনা করোনা যাদের দুজনকেই কেড়ে নিয়েছে। আমি মেয়েটির ছবির দিকে চেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। না, কোনো ভুল নেই। এই এই তো এই মেয়েটি তো আমায় মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে। হে, কি করে হয়? হেও হেও কি তবে সম্ভব? আমার আজকের পাঠটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, আবার কোনো একদিন চলে আসবো কোনো একটি নতুন পাঠ নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, অনেক ধন্যবাদ সকলকে।